আজ মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুরে ৬০,০০০ কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। ৭ বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়ার রোডম্যাপ প্রশ্নে অস্বস্তি গণ আকাঙ্ক্ষা বিরোধী তারেক রহমান। সাবেক আইজিপি বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা দায়ের। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের। ভোর ৬টা ৩৪ সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাও। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শীতের সকালে স্মৃতিসৌধে নামে সাধারণ মানুষের ঢল। বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ। শ্রদ্ধা নিবেদনের খবর জানতে আমরা যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে এখন কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। প্রধান বিচারপতি করেছেন, এরপরে উপদেষ্টারা করেছেন এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরে কিন্তু সাধারণ মানুষের এই শ্রদ্ধা নিবেদনের মোটামুটি সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের কাতার রয়েছে। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে আমরা দেখেছি যে অন্যান্য যে রাষ্ট্রীয় যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটিতে অংশগ্রহণ করেছে এবং সেটি অনুষ্ঠিত হয়েছে। তারপর কিন্তু সাধারণ মানুষের এই শ্রদ্ধা নিবেদন চলছে। এই শ্রদ্ধা নিবেদনের পূর্বে একটু যদি বলতে চাই তাহলে গণমাধ্যমের সাথে কথা বলেছেন শ্রদ্ধা নিবেদন করতে এসে উপদেষ্টা নাহিদ হোসেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা তিনজনই কথা বলেছেন এবং তারা বলেছেন যে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে বিশ্ব মানচিত্রে বুক চিতিয়ে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সময়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি সহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার মান বাড়ানো, দুর্নীতির লাগাম টেনে ধরা সহ রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ৩০ লাখ শহীদ, নির্যাতিত ২ লাখ মা বোন, এমন অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা।
যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের মানুষের হাতে তখন স্বাধীনতার শক্তি আর দুচোখে সম্ভাবনার স্বপ্ন। 1971 সালে শূন্য থেকে যাত্রা শুরুর 53 বছরে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর। বাজেটের আকার বেড়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়েছে, শতগুণের বেশি বেড়েছে মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দৃষ্টান্ত দেওয়ার মতো কমেছে দারিদ্র্যের হার, আবার বেড়েছে সাক্ষরতার হার। যে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জন্ম, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি প্রায় সব সূচকেই শোষক পাকিস্তানকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। আমাদের এখন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আনতে হবে, যার মাধ্যমে আমরা যারা রাজনীতি করেন, যারা অর্থনীতি চালান, তাদের জন্য আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারি। আমাদেরকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে, যেন আমরা ভালো হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি। আগামী দিনে যারা নাগরিক হবেন তাদেরকে যেন আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে প্রবৃদ্ধি, উন্নয়ন কিন্তু আমরা ধরে রাখতে পারবো, টেকসই হবে। বিজয়ের 51 বছরে অনেক অর্জন, কিন্তু তারপরেও আছে আক্ষেপ। বিশেষ করে মানসম্মত শিক্ষার অভাব, গণতান্ত্রিক চর্চা না থাকা আর পরম সহিষ্ণুতা বাধা হয়ে দাঁড়াতে পারে উন্নয়নের অগ্রযাত্রায়। মন্তব্য শিক্ষাবিদ সিরাজ ইসলাম চৌধুরীর। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাটা হলো 3 ধারার। একটা ধারায় শিক্ষা ব্যবস্থাকে আনার কথা ছিল, ওইটাও ছিল স্বপ্নের অংশ, যে শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে। সেইটা আমরা করতে পারলাম না। শিক্ষার মূল্য কিন্তু কমে গেছে। শিক্ষা দিয়ে এখন যে আগের মতন সম্মান পাওয়া যাবে তাও পাওয়া যায় না। শিক্ষা যে কর্মের নিশ্চয়তা দেবে সেইটা দিচ্ছে না। খেলাধুলা, তথ্য প্রযুক্তি সহ নানা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পের নায়ক তরুণরা। তাই বিশ্লেষকদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরে সামনের দিনে রাজনীতি, সমাজনীতি সহ সব ক্ষেত্রেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে স্থান করে নিবে বদলে যাওয়া এক সমৃদ্ধ বাংলাদেশ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি কথা বলেন। বিজয় দিবস 2024-এর সাফল্য কামনা করে তিনি বলেন, 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথেরও দিন। এদিনের শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। দিনটি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে। বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি। এই সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন সহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক একটি বই উপহার দেন। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং দ্বিপাক্ষিক পর্যালোচনা পদ্ধতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফররত রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুরের সহযোগিতা কামনা করেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা তার সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আসেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে তাকে স্বাগত জানান। প্রথমেই দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এক যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুর গঠনে বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে সে দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। আসছে দিনগুলোতে আমাদের দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পূর্ব তিমুর যেহেতু আগামী বছর আসিয়ানে যোগ দেবে, তাই আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই। বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুর বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে এবং আসিয়ানে বাংলাদেশের পক্ষে সমর্থন জোরদার করবেন। এর আগে রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সফররত রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ায় ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ রোববারই আদেশ দেন। গত 3রা সেপ্টেম্বর 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। এই রিটটা করার পর কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন, অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। ব্যাংক সহ 23টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের 78টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ 50,000 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংক হাইকোর্টে এই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, এই হিসাব চলতি বছরের 30 নভেম্বর পর্যন্ত। পরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে আগামী 22 জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বেক্সিমকোর 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। গত 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনা রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিল আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। প্রায় 7 বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 21 ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধার সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানান, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধার সমাবেশে উপস্থিত থাকবেন। মহান বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। 2018 সালে 4 ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া। এটি ছিল তার সর্বশেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় লাগবে তা জনগণের জানার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোডম্যাপের কথা জানতে উপদেষ্টাদের কেউ অস্বস্তি প্রকাশ করলে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন রাষ্ট্র সংস্কার সহ সরকারের নানা কার্যক্রম প্রসঙ্গে। তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার শেষ করতে কত সময় লাগবে তা জানতে জন আকাঙ্ক্ষা রয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের এসব নিত্য সমস্যাও সমাধান করতে হবে। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে, এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সংস্কার শেষ করে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি। ফ্যাসিবাদ মুক্ত এবারে বিজয় দিবস অনেক বেশি আনন্দের, গৌরবের এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর জানতে আমরা যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আরেক সহকর্মী নাজিবুর রহমান, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজিব, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তো উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কি খবর আছে আপনার কাছে? মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথেই কিন্তু জনস্রোতে রূপ নিয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধের এই এবং তার আশপাশের এলাকা। আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধ ঢোকার যেই প্রবেশ পথ রয়েছে সেখানেও দেখেছি মানুষের উপচে পড়া ভিড়, তারা আসছেন এবং মহান বিজয় দিবস সেই শহীদদেরকে স্মরণ করছেন যারা এই দেশকে শোষণ এবং বঞ্চনার হাত থেকে রক্ষা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন এবং সেই সাথে যারা তারা নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে, নানা বয়সী মানুষ। তারা যেটি বলছেন, একটি বৈষম্য ব্যবস্থা তারা চান। 24-এর গণ অভ্যুত্থান
সেই আকাঙ্ক্ষাকে আরো তীব্র করেছে তাদের মাঝে। তারা বলছেন 24-এর গণ অভ্যুত্থান তাদেরকে যেভাবে উজ্জীবিত করেছে, সেই উজ্জীবিত ধারাকে অব্যাহত রেখেই কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ চান। সেই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্য চান এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন। এবং যারা আসছেন বেশিরভাগই আমরা দেখেছি এবার তরুণদের আধিক্য, এবং তরুণরাই কিন্তু আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তারা একটি সুন্দর সুখী সমৃদ্ধি বাংলাদেশের পথ আছেন এবং নতুন বাংলাদেশের যেই সূচনা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই সেই সূচনা ঘটুক এবং সেখানে কোনো ভেদাভেদ না থাকুক, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা তারা চান। সেই সাথে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপও কিন্তু পেয়েছেন আমাদের কাছে। তো এখন তো কিছুক্ষণ আগে জন্য যেহেতু উন্মুক্ত করা হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেই জনসাধারণের উপস্থিতি আরও বাড়বে এমনটাই আশা করা যায়। তো এই ছিল আমার কাছে সাভার স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। বিগত ফ্যাসিস্ট সরকারের যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে ও আত্মগোপনে আছেন তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর বিজয় দিবস উদযাপনের সব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব বলেন তারা। রোকন উদ্দিনের রিপোর্ট। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পঞ্চম সভা। এ সময় বিজয় দিবস, বড়দিন ও 31st নাইট উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর বা এই 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। না এটা এরকম কোনো অ্যালার্মিং না। আর বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতাকর্মীরা যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তা দমনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। গেল বছরগুলোর মতো এবারও একই নিয়মে ও 2 ধাপে তবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদে তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 6 মামলার মধ্যে বেনজির, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে 4টি মামলা করা হয়েছে। বাকি 2টি মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। দুদক কর্মকর্তারা জানান 6 মামলায় মোট 85 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে মামলায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি জানায়, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে ডিবি জানায়, রিভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন রিভা। শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনাকে কেন্দ্র করে তার কর্মকাণ্ড
সামনে আসে। এদিকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 9 অক্টোবর নদভী ও তার ভাতিজা সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 49 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। উপজেলার কেউচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন। বিগত 15 বছরে ভারতের সাথে করা আওয়ামী লীগ সরকারের সকল চুক্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রোববার বিকেলে চট্টগ্রামে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সংসদ সদস্য সচিব আবুল হাশেম, সদস্য সচিব নাজিবুর রহমান এ সময় বক্তব্য রাখেন। প্রত্যেকটা চুক্তি প্রকাশ করুন, এগুলা বাংলাদেশের স্বার্থের অনুকূল কিনা আমরা দেখতে চাই। বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি আমরা মেনে নেব না। আমরা স্বাধীন সার্বভৌম জাতি, মর্যাদা স্বাধীনতা বিপন্ন হোক এটা আমরা কোনদিন মেনে নিব না। ভারত সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণে প্রত্যেকটা প্রতিবেশী আজ মোদী সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। বগুড়ায় অপহৃত এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে নরসিংদীর পুলিশ। অপহরণের সাথে জড়িত সন্দেহে 2 নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। বগুড়া থেকে ইমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। 14 ডিসেম্বর রাতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার এক ছাত্রাবাস থেকে ফেরদৌস নামের এক কলেজ ছাত্রকে র‍্যাব পরিচয় দিয়ে একদল যুবক অপহরণ করে। ফেরদৌসের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে নরসিংদীর মাধবদী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তবে যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তখন তাদের আটক করতে পারেনি পুলিশ। অপহরণের পর মুক্তিপণের টাকা বিকাশে ওঠাতে গেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ 2 নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 70-80 কিলোমিটার দূরে এক বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে টর্চার করা হয়। হ্যাঁ, তো ওখানে মুক্তিপণ দাবি করা হয়। তো যাই হোক, কিছু মুক্তিপণ দেওয়া হয়েছিল। আমার চোখ বান্ধা ছিল, আমি কাউকে দেখিনি। তো আমার অভিযোগ হচ্ছে এই যে র্যাবের পোশাক ধরে এইভাবে আসতেছে, আমাকে কেউ হেল্প করেনি। কারণ মনে করছে, সবাই মনে করছে আইনের লোক। এই যে একটা অকারেন্স আমার সাথে ঘটেছে, অন্য কারোর সাথে না ঘটে, আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। র্যাবের ডিএডি মহোদয় যারা অক্লান্ত পরিশ্রম করছে, আমরা তাদের উপর খুবই সন্তুষ্ট। তারা যদি ইমিডিয়েট তাদের যদি অ্যাকশন নিয়ে তাদেরকে যদি ধরে ফেলতো এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হতো, তাহলে অবশ্যই ভাই এরকম কর্মকাণ্ড দেশে আর হবে না। এরকম কোনো তথ্য আমরা পাইনি যে এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে আপাতত সেই বিষয়গুলো আমরা এখনই ডিসক্লোজ করতে পারছি না। পুলিশ জানিয়েছে ফেরদৌসকে আহত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ব্যাপারে সোমবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ কর্মসূচি সম্পন্ন হবে। এজন্য জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। রোববার দুপুরে নীলফামারীর সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময় সভা শেষে একথা বলেন খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহ মূল্য কেজিতে 3 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার স্থাপনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব কিছু মজুত করতে চায়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আজ মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল।
শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুরে 60,000 কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। 7 বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়ার রোডম্যাপ প্রশ্নে অস্বস্তি গণ আকাঙ্ক্ষা বিরোধী তারেক রহমান। এবং সাবেক আইজিপি বেনজির ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের 6 মামলা দায়ের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।